ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। তো ক্লাস 12-এর সেমিকন্ডাক্টর চ্যাপ্টার আমাদের চলছিল। অলরেডি ফার্স্ট ক্লাস আমি করিয়ে দিয়েছি, যেখানে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ইন্ট্রোডাকশন সেই ক্লাসে দিয়েছি। এবং প্রথম ক্লাসেই আমি বলেছি যে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করি, একটা পরিবাহী, একটা অন্তরক, একটা হচ্ছে অর্ধপরিবাহী। তো ফার্স্টের ক্লাস দেখার পর এই ক্লাস দেখলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। তো সেই জন্য ফার্স্টের ক্লাস দেখার পর এই ক্লাসটি দেখো, তাহলে খুব ভালো হবে এবং এই ক্লাসটি সম্বন্ধে তোমার আরও বেশি ইন্টারেস্ট লাগবে। তো এবার আজকে আমরা এই ক্লাসে আমরা জানবো যে এই পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী এদের মধ্যে এমন কি ঘটনা ঘটে বা ওদের মধ্যে এমন কি কারণ রয়েছে যেই জন্য আমরা তিনজনকে আমরা ভাগ করতে পারছি। যে অ্যাকচুয়ালি পরিবাহী যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন প্রচুর আছে, যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, এবং অন্তরকের ভিতরে মুক্ত ইলেকট্রন নেই বললেই চলে, তারা তড়িৎ পরিবহন করে না। আর যারা অর্ধপরিবাহী এদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মধ্যবর্তী অবস্থা। যে অর্ধপরিবাহীরা পরিবাহীর মতো সম্পূর্ণ ভালো পরিবহনও করে না, আবার অন্তরকের মতন একদম যে পরিবহন করে না সেটা না, যে ওদের মধ্যবর্তী। যে অ্যাকচুয়ালি অন্তরক, পরিবাহী এবং অর্ধপরিবাহী এরকম আচরণ কেন করছে তার আমরা সম্পূর্ণ ইন্টারমলিকুলার কারণ আমরা জানব। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের আজকের মেন চ্যাপ্টার হচ্ছে ব্যান্ড থিওরি। যে আমাদের ব্যান্ড থিওরি আমরা আজকের ক্লাসে আমরা জানবো যে হচ্ছে মেটাল মানে পরিবাহীদের ব্যান্ড থিওরি, এবং তারপর আমরা জানবো যে সেমিকন্ডাক্টরের ব্যান্ড থিওরি। যে অ্যাকচুয়ালি তোমাদের আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে সিলিকন এবং জার্মেনিয়ামকে আমরা বলি অর্ধপরিবাহী। তো অ্যাকচুয়ালি সিলিকন এবং জার্মেনিয়ামকে আমরা কেন বলি অর্ধপরিবাহী তার একদম ইন্টারমলিকুলার থিওরি আমরা জানবো। কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো শুধু জানবো যে মেটালের, যে অ্যাকচুয়ালি পরিবাহীদের ক্ষেত্রে যে এমন ঘটনা কি ঘটছে ওর একদম ইন্টারমলিকুলার স্টেটে, যে যার জন্য পরিবাহীতে মুক্ত ইলেকট্রন অনেক এবং এরা সহজেই তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে যদি বলি যে একটা বিচ্ছিন্ন আছে অ্যাটম, বিচ্ছিন্ন পরমাণু। তাহলে বিচ্ছিন্ন পরমাণু বলতে বোঝাচ্ছে ওই পরমাণু একাই, ওর চারিপাশে আর কোনো অ্যাটম নাই, ও একাই সিঙ্গেল। তাহলে কোনো একটা বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে, আর থাকে হচ্ছে নিউট্রন, এবং তার বাইরের বিভিন্ন কক্ষপথে মানে বিভিন্ন অনুমোদিত কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। বিভিন্ন ইলেকট্রনগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, আরও আছে ধরলাম, এইসব আছে। তাহলে এবার তোমরা জানো যে বোরের তত্ত্ব অনুযায়ী যে কোনো একটা বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, এবং প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে। এবং সেখানে বোরের স্বীকার্য অনুযায়ী বলা হয় যে ওই প্রত্যেকটা কক্ষপথকে আমরা বলি শক্তি স্থায়ী কক্ষপথ। কেন? এই কক্ষপথে ইলেকট্রন ঘোরাকালীন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বর্জনও করে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এই প্রত্যেকটা এনার্জি স্টেটের ক্ষেত্রে সেই মানে প্রত্যেকটা এনতম কক্ষপথে শক্তির ফর্মুলা কি হয়? En ইকুয়ালস টু হয় -ZE²/8πε0 × Rn, এবং এটাকেই আমরা আরও শর্টকাটে লিখলে হবে -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। এই সমীকরণ একেই ক্যালকুলেট করে এটাকে বার করা হয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর হাইড্রোজেন অ্যাটম। এখানে জেড হচ্ছে 1। এখানে জেড বলতে কি বোঝায়? সেই বিচ্ছিন্ন পরমাণু ক্রমাঙ্ক, ই মানে চার্জ অফ ইলেকট্রন, 8π কনস্ট্যান্ট, ε0 বলতে বোঝায় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এবং Rn বলতে বোঝায় সেই অনুমোদিত এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এবং এটাকেই আমরা আরও শর্টকাট করলে এটা পাই, যেখানে এন, এই যে এখানে এন বলতে কি বোঝায়? যে এই বিভিন্ন অনুমোদিত কক্ষপথের সংখ্যা। যদি বলে প্রথম কক্ষপথ তাহলে n1, সেকেন্ড তাহলে n2। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় n1, তাহলে n1 এর ক্ষেত্রে E1 কত হয়? -13.6 ইলেকট্রন ভোল্ট। E2, তাহলে E2 মানে হচ্ছে সেকেন্ড কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তাহলে এর কত হয়? -3.4 ইলেকট্রন ভোল্ট। যদি বলা হয় 3 নাম্বার কক্ষপথ, তাহলে n কত হবে? 3।
এটা হয় -1.51 ইলেকট্রন ভোল্ট। যদি বলা হয় 4 নাম্বার কক্ষপথ, তাহলে এন কত হবে 4, তাহলে E4 এটা হয় -0.85 ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে তোমরা জানো যে কোন একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে এই প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে। তাহলে এই প্রথম কক্ষপথের শক্তি কত? অনলি -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই কক্ষপথে থাকাকালীন প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি এটা। এবার E2 মানে -3.4 ইভি, মানে এবার দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি হচ্ছে এটা। তার মানে যদি আমি যদি শক্তির যদি ব্যান্ডগুলো দেখি, মানে অ্যাকচুয়ালি এখানে ব্যান্ড না, যদি শক্তির স্টেটগুলো দেখি, তাহলে শক্তি সবচেয়ে কার কম? E1। তাহলে ধরলাম যে এটা হচ্ছে E1। তারপর কি আছে? E2, তারপর E3, তারপর E4, তারপর E5, তাই তো? এটা E1, এটা E2, এটা হচ্ছে E3, E4 অ্যান্ড E5। যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি যে ছবিটা আঁকলাম, আমি কিন্তু ইচ্ছা করে আঁকিনি, এর পিছনে কারণ আছে। দেখো যে আমরা যত 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 আমরা যত উপরে উঠছি, তত কিন্তু এনার্জির যে গ্যাপ সেটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে? কমছে। যে 1 এবং 2 এর মধ্যে গ্যাপ সবচেয়ে বেশি, 2 এবং 3 তার চেয়ে কম, 3 এবং 4 তার চেয়ে কম, 4 এবং 5 তার চেয়ে কম, তাই তো? তাই শক্তির গ্যাপ আস্তে আস্তে কমে, এবং যত আমরা উপর দিকে উঠি তত আমরা উচ্চতর শক্তির স্তরে আমরা যাই, তাই তো? তাহলে একটা বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি স্টেটগুলো আমরা কি পাই? জাস্ট আমরা লাইন পাই, মানে আমরা একটা লাইন পাই। বিচ্ছিন্ন পরমাণু মানে যে ও একাই আছে, ওর উপরে আর কেউ প্রভাব বিস্তার করেনি, ও একাই। তাহলে এখানে তাহলে কক্ষ কটা আছে? N1 এর তাহলে শক্তি স্টেট কটা হবে? একটাই। N2 এর একটাই, N3 এর একটাই। বিচ্ছিন্ন মানে ও একাই আছে, তাহলে ওর উপর কোনো প্রভাব নাই। তাহলে এই বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে তাহলে N1 কটা আছে? N1 কক্ষপথ একটাই, ফলে একটাই পেলাম। N2 কটা আছে কক্ষপথ? একটাই, তাহলে একটাই পেয়েছি এনার্জি স্টেট। N3 কটা আছে কক্ষপথ? N3 তো একটাই আছে, ফলে একটাই পেয়েছি আমরা এনার্জি স্টেট। তাহলে একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা এনার্জি স্টেট আমরা পাই, জাস্ট একটা লাইন পাই। কিন্তু আমাদের বাস্তবে আমরা তো বিচ্ছিন্ন পরমাণু পাই না, কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাটম তো পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে একটা কেলাস আকার তৈরি করে। ফলে একটা কেলাসের মধ্যে বা একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটম কটা আছে? একটা কি? একটা তো না। তাহলে একটা ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটম আছে অসংখ্য, মানে 10⁻23 রেঞ্জের আছে, ওর মধ্যে আছে অ্যাটম। তার মানে যে ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটম আছে প্রচুর। তাহলে অ্যাটম প্রচুর থাকার জন্য যে ক্রিস্টালের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাটমের তার কি আশেপাশে প্রচুর আছে অ্যাটম। তাহলে এবার ওই অ্যাটমের উপর, মানে ক্রিস্টালের ক্ষেত্রে যে কোনো একটি অ্যাটমের উপর তার আশেপাশের সব অ্যাটমের প্রভাব ওর উপর পড়ে। যে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে ও একাই, ফলে এর উপর কোনো প্রভাব নাই, ও একাই আছে। ফলে এর প্রত্যেকটা এনার্জি স্টেট আমরা পাই, জাস্ট একটা সিঙ্গেল লাইন পাই। কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে একটা অ্যাটম নাই, অসংখ্য অ্যাটম আছে। সেই জন্য যে কোনো একটা অ্যাটমের আশেপাশে প্রচুর অ্যাটম থাকার জন্য ওই একটা অ্যাটমের উপর তার আশেপাশের সব অ্যাটম ওর উপরে প্রভাব বিস্তার করে। সেই জন্য সেক্ষেত্রে যেহেতু এখানে কে অ্যাটম কটা আছে? একটাই, ফলে একটা অ্যাটমের N1 কক্ষপথ কটা? একটাই। N2 কক্ষপথ একটাই, N3 কক্ষপথ একটাই। তাহলে একটা বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে N1 কক্ষপথ একটাই, ফলে একটাই লাইন এনার্জি স্টেট। N2 কক্ষপথ একটাই, বিচ্ছিন্ন ক্ষেত্রে তাহলে একটাই লাইন। কিন্তু যেহেতু ক্রিস্টালের ক্ষেত্রে একটা অ্যাটম নাই, তাহলে টোটাল ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম আছে, এবং প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে তার পার্শ্ববর্তী অ্যাটম প্রভাব বিস্তার করে আছে। তাহলে সেহেতু আমরা সেক্ষেত্রে ওই ক্রিস্টালের ক্ষেত্রে তাহলে একটা সিঙ্গেল আমরা এনার্জি স্টেটের লাইন পাই না। সেক্ষেত্রে যে ক্রিস্টালের ক্ষেত্রে যে প্রচুর অ্যাটম আছে, তাহলে প্রত্যেকটা অ্যাটম পরস্পরকে প্রভাব বিস্তার করেছে, এবং সেক্ষেত্রে তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্যই আমরা এনার্জির স্টেট পাই। সেক্ষেত্রে ক্রিস্টালের ক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইন পাই না, সেক্ষেত্রে আমরা অনেকগুলো লাইন পাই। মানে এই N1 এর মধ্যেই যেখানে যেমন একটা আছে লাইন স্টেটের, কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে কি অনেকগুলো আছে, ফলে এই E1ই আমরা পাই, অনেকগুলো পাই, অসংখ্য পাই। তাহলে ওই প্রত্যেকটা অসংখ্য মিলে প্রত্যেকটা এক একটা এনার্জি ব্যান্ড তৈরি করে।
তাহলে অ্যাকচুয়ালি যে ক্রিস্টালের ক্ষেত্রে অনেকগুলো আছে অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটমের উপর কি প্রত্যেকটা অ্যাটমের প্রভাব আছে, ফলে প্রত্যেকটা অ্যাটমের জন্য আমরা এনার্জির স্টেট পাই, তাহলে প্রত্যেকটা অ্যাটমের এনার্জি স্টেট মিলে সেক্ষেত্রে আমরা একটা ব্যান্ড পাই। সেই ব্যান্ডই আমরা আজকে আলোচনা করব এবং টোটালটা আমরা আলোচনা করব, শুধুমাত্র দেখতে থাকো। কেউ যদি হাতে একটা সুতা পরে তাহলে কী হবে, আমরা পাবো একটাই পাবো সুতা, সিঙ্গেল সুতা। কিন্তু এবার যদি ওর হাতে যদি ওরকম যদি সুতা থাকে অনেকগুলো, একটা দুটা তিনটা চারটা এরকম আছে, 100টা সুতা আছে একসঙ্গে, 100 সুতা এভাবে রাউন্ড করা আছে, তাহলে আমরা কী পাবো, আমরা সুতোর ব্যান্ড পাবো। ঠিক তেমন এখানে যে এটা মানে জাস্ট একটা বিচ্ছিন্ন অ্যাটমের জন্য জাস্ট শুধু একটাই এনার্জি লাইন, জাস্ট একটা সুতো। কিন্তু এবার যদি থাকে অনেকগুলো থাকে অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্যই আমরা এনার্জি স্টেটগুলো পাবো, তাহলে প্রত্যেকটা এনার্জি স্টেট একসঙ্গে বলবো আমরা এনার্জি ব্যান্ড। তা দেখো যে অ্যাকচুয়ালি তাহলে ক্রিস্টালের ক্ষেত্রে মেন ব্যাপারটা কী ঘটছে এবং এই সূত্র আমাদের লাগবে, সেটাকে আমি আগে লিখে রাখছি যে ইএন মানে হয় -ZE²/8πε0 এটা আমাদের লাগবে। এবার দেখো মেনলি যে ক্রিস্টালের ক্ষেত্রে মানে কেলাসের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি কেলাসের ক্ষেত্রে কি ঘটছে। কেলাস, হ্যাঁ তো কেলাস মানে একটা অ্যাটম নাই, অসংখ্য অ্যাটম একসঙ্গে আছে। তাহলে আগে বলি যদি বলা হয় এখানে আছে বিচ্ছিন্ন পরমাণু, তাই যদি হয় বিচ্ছিন্ন পরমাণু, তাহলে বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে এই ধরো আছে একটা আছে বিচ্ছিন্ন আর এখানে আরেকটা আছে বিচ্ছিন্ন, তাহলে মাঝখানে প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। আমি আবার বলছি এটাও বিচ্ছিন্ন কিন্তু আমি দুটাকে পাশাপাশি রেখেছি। আর এবার আছে কেলাস তৈরি করবে, এখানে কেলাস তৈরি করবে। এবার এখানে এই দুটি বিচ্ছিন্ন অ্যাটমই এবার এখানে পাশাপাশি আছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা বিচ্ছিন্ন, এও বিচ্ছিন্ন। আর কেলাসের ক্ষেত্রে এবার এক্ষেত্রে কিন্তু এই দুটা বিচ্ছিন্ন এখানে কিন্তু এবার একসঙ্গে আছে। তাই দেখো তাহলে এখানে কি করবে, যে এই বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে যদি বলি এই অ্যাটম, তাহলে বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে এই বাইরের যে ইলেকট্রন, এই বাইরের ইলেকট্রনের উপরে প্রভাব বিস্তার কী করবে, মানে প্রভাব কে দেখাবে, যে এই বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে তার বাইরের যে ইলেকট্রন তার উপরে প্রভাব দেখাবে ওর নিজস্ব যে আছে ইলেকট্রন, সে প্রভাব দেখাবে, সে ওকে বিকর্ষণ করবে, আবার ওর নিজস্ব যে নিউক্লিয়াস সে ওকে আকর্ষণ করবে। তাহলে একটা বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে ওর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রন বা সেটা ভিতরেও থাকতে পারে, তাহলে শুধুমাত্র বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে সেই সব ওই বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনের উপরে প্রভাব বিস্তার কে দেখাবে, সেই অ্যাটমেরই ইলেকট্রনগুলো সঙ্গে নিউক্লিয়াস, আর কেউ করবে না। কেন, এখানে বিচ্ছিন্ন মানে কোনো আশেপাশে কোনো অ্যাটম নাই। সেম এখানেও, কারণ এও বিচ্ছিন্ন আছে, তাহলে ওর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনের উপর প্রভাব কে দেখাবে, যে ওই অ্যাটমেরই ইলেকট্রন দেখাবে প্লাস ওই অ্যাটমেরই নিউক্লিয়াস দেখাবে। সেম, তার মানে তাহলে এই যে বাইরের কক্ষপথ সেটা হয়তো এটা 1 নাম্বার 2 নাম্বার, হ্যাঁ হয়তো এই 2 নাম্বার কক্ষপথে তাহলে এই ইলেকট্রনের একটা শক্তি স্টেটে আছে, তাই তো এটা বিচ্ছিন্ন, তো তাহলে বিচ্ছিন্ন মানে কি জাস্ট একটা লাইন হবে। আবার এই যে মানে এটাও কি আরেকটা বিচ্ছিন্ন অ্যাটম, তাহলে এইও কি ও কিন্তু সেম লেভেলে আছে, যে অ্যাকচুয়ালি দেখো এটাও বিচ্ছিন্ন, তাহলে এখানেও প্রভাব কে পড়েছে, ওই বিচ্ছিন্ন অ্যাটমের ইলেকট্রন প্লাস নিউক্লিয়াস, এখানেও সেই বিচ্ছিন্ন অ্যাটমের ইলেকট্রন প্লাস নিউক্লিয়াস, তাহলে এই এটাও বিচ্ছিন্ন, তাহলে এখানে বাইরের
কক্ষপথে থাকা ইলেকট্রনের যা প্রভাব এরও কি প্রভাব, ঠিক তাই। তাহলে এবার এই ইলেকট্রনের যা হবে এনার্জি স্টেট এবং এই যে ইলেকট্রন এরও কি, এরও এনার্জি স্টেট হবে একই, এর এনার্জি স্টেট এরও হবে একই, কেন এর উপর যা যা প্রভাব পড়েছে এরও প্রভাব তাই। তার মানে দেখো এই যে এখানে আমি লিখে রেখেছি, তাহলে এনতম কক্ষপথের এনার্জি সেটা কি হয়, ডিপেন্ড করছে কার উপরে, আর এন। তাহলে আর এন মানে কি, ওই এনতম কক্ষপথের ব্যাসার্ধটা। তাহলে এর উপরে যা প্রভাব এর উপরে সেম প্রভাব। তাহলে এই ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ যা হবে এটাও কি ব্যাসার্ধ হবে, ঠিক তাই। তাহলে এটাও বিচ্ছিন্ন এটাও বিচ্ছিন্ন এবং সেম অ্যাটম, এটাও সেম অ্যাটম বিচ্ছিন্ন, এটাও সেম বিচ্ছিন্ন অ্যাটম। তাহলে এরও এনার্জি স্টেট যা হবে এরও এনার্জি স্টেট হবে তাই, মানে ওরা থাকবে সেম লাইনে, থাকবে সেম থাকবে লাইনে। কিন্তু এবার কেলাস মানে কি, কেলাস মানে এই দুটি বিচ্ছিন্নটায় এবার ওরা তার মানে এটাকে একবারে আঁকলে ভালো হবে, যে তুমি ধরো যে এই বাইরে থাকা ইলেকট্রনের এটাই এনার্জি স্টেট, তাহলে এটা কি বিচ্ছিন্ন, তাহলে এর এনার্জি স্টেট এটাও কি, তাহলে এটাও এনার্জি স্টেট, এর এনার্জি স্টেট এবং এর এনার্জি স্টেট থাকবে এক লাইনে, কেন এরও যা প্রভাব এরও তাই প্রভাব। তাহলে এরও যা ব্যাসার্ধ এরও সেম ব্যাসার্ধ, তাহলে এর বাইরে যা হবে শক্তি এরও শক্তি স্টেট তাই। তাহলে এই শক্তি স্টেটটাই দেখবো যে কেলাস থাকলে সেম শক্তি স্টেট হয় কিনা। দেখো এবার যেহেতু কেলাস আকারে আছে, তাহলে কেলাস আকারে থাকার জন্য তার মানে এবার দুটাই এবার একসঙ্গে আছে, তাহলে এবার এই সেম যেমন বিচ্ছিন্নর ক্ষেত্রে এই ইলেকট্রনের উপরে প্রভাব পড়েছিল শুধু ওই অ্যাটমেরই ইলেকট্রন আর ওই অ্যাটমেরই নিউক্লিয়াস, আর কারো প্রভাব নাই, কেন তো বিচ্ছিন্ন, ওর আশেপাশের কোনো ইলেকট্রনই নাই, ওর আশেপাশের কোনো তো অ্যাটমই নাই। কিন্তু এই কেলাসের ক্ষেত্রে কী করছে, এই কেলাসের ক্ষেত্রে যেহেতু ওরা খুব একসঙ্গে আছে, এখানে আমি দেখাচ্ছি দুটা, তারপর 3টা 4টা 5টা করতে করতে একদম 1 মোল মানে 10⁻23 সংখ্যকের ক্ষেত্রে কী হবে সেটাও দেখাবো। তাহলে যেহেতু কেলাস মানে কি ওরা পাশাপাশি আছে, তাহলে এবার এদের ক্ষেত্রে কিন্তু এই যে ইলেকট্রন এর উপর প্রভাব পড়বে কার, যে একটা নিজস্ব অ্যাটমের ইলেকট্রন সে প্রভাব দিবে, একটা নিজস্ব অ্যাটমের নিউক্লিয়াস সে প্রভাব দিবে, একটা তার পাশে থাকা ইলেকট্রন সে প্রভাব দিবে এবং তার পাশে থাকা অ্যাটমের নিউক্লিয়াস সে প্রভাব দিবে। তাহলে বিচ্ছিন্ন পরমাণুর সঙ্গে কেলাস আকারে থাকা পরমাণুর মধ্যে বৈশিষ্ট্য আশা করি বুঝতে পারলে, যে এখানে প্রভাব একমাত্র ওই অ্যাটমের ইলেকট্রন এবং ওই অ্যাটমের নিউক্লিয়াস, আর কোনো প্রভাব নাই। এটাও বিচ্ছিন্ন, ফলে এর যা প্রভাব এরও সেই প্রভাব, তাহলে এর যা ব্যাসার্ধ এরও তাই ব্যাসার্ধ, তাহলে এই ইলেকট্রনের যা শক্তি স্টেট এরও সেম শক্তি স্টেট। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, কেন, কারণ এই বাইরে থাকা এই ইলেকট্রনের উপর প্রভাব কি, ওর নিজস্ব অ্যাটমের প্রভাব পড়েছে প্লাস তার আশেপাশে থাকা অ্যাটমের তার প্রভাব পড়েছে। তাহলে এখানে প্রভাব পড়ার জন্য ও যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা কিন্তু এদের মতো সেম থাকবে না, ওই ব্যাসার্ধ এই যে আরএনটা, তাহলে এর ব্যাসার্ধ নয় কমতে পারে নয় বাড়তে পারে। আবার শুধু কি এই যে এবার এই অ্যাটমের ক্ষেত্রে এই যে ইলেকট্রন, তাহলে আবার এর উপরও কি, তাহলে এর উপরও যেমন ওই অ্যাটমের ইলেকট্রন প্রভাব করেছে প্লাস ওই অ্যাটমের নিউক্লিয়াস প্রভাব দিয়েছে, ঠিক তেমন পাশের কি অ্যাটমেরও ইলেকট্রন প্রভাব দিয়েছে, এবার পাশের অ্যাটমেরও নিউক্লিয়াস প্রভাব দিয়েছে। তার মানে এক্ষেত্রে যেমন এরও এনার্জি স্টেট যা ছিল এরও এনার্জি স্টেট তাই ছিল, এরও যা প্রভাব এরও তাই প্রভাব। কিন্তু এখানে কিন্তু আলাদা, যেহেতু ওরা কেলাস আকারে আছে সেহেতু এরা মিলে তো কেলাস তৈরি করেছে না, তাহলে এবার এই ইলেকট্রনের স্টেট যা হবে এনার্জি স্টেট এর তাই হবে না। যেমন এখানে ছিল বিচ্ছিন্ন, ফলে এর এনার্জি স্টেট যা ছিল এরও ছিল তাই, কিন্তু এবার ওরা যখন একসঙ্গে হয়ে গেছে তাহলে এর উপর প্রভাব যা পড়েছে এর উপর প্রভাব নাও পড়তে পারে তাই, কিন্তু প্রভাব পড়বে মানে এর উপর তার আশেপাশে প্রভাব পড়েছে, এর উপর কি তার আশেপাশে প্রভাব পড়েছে, কিন্তু এবার এর উপরে যা প্রভাব পড়েছে এর উপর প্রভাব নাও পড়তে পারে। কেন, যে হয়তো এই অ্যাটমের হয়তো এইদিকে হয়তো আছে 10টা অ্যাটম বা 50টা অ্যাটম, বা এর হয়তো আশেপাশে আছে 60টা অ্যাটম, বা ওর হয়তো এদিকে আছে 10টা উপরে আছে 15টা বা 20টা, তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাটম কিন্তু এবার মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালীন ওরা যে এনার্জি স্টেটে ছিল এবার কেলাস আকারে থাকার জন্য কিন্তু ওই সেম অ্যাটমের ইলেকট্রনগুলো কিন্তু সেম এনার্জি স্টেট থাকবে না, কেন ওর উপরে এবার পার্শ্ববর্তী অ্যাটমের প্রভাব পড়েছে
সেই জন্য ওই অ্যাটমের এবার ব্যাসার্ধ চেঞ্জ হবে, ফলে এবার শক্তি স্টেট চেঞ্জ হবে। তাহলে এই শক্তি স্টেটে মানে সেম শক্তি স্টেটে ওরা আর থাকবে না, তাহলে আমি কী দেখবো, হয়তো এটা কি এখানে অনলি কটা আছে, দুটো আছে, তো অনলি দুটো আছে। তাহলে এই যে এটা কত, এটা 2 নাম্বার কক্ষপথ, তাহলে 2 নাম্বার কক্ষপথ, তাহলে কি আমরা এরও একটা এনার্জি স্টেট পাবো, আবার এরও একটা এনার্জি স্টেট পাবো। তাহলে এক্ষেত্রে যেমন বিচ্ছিন্নর ক্ষেত্রে কি এরও একটা এনার্জি স্টেট, এরও একটা এনার্জি স্টেট, মানে দুটো বিচ্ছিন্ন। কিন্তু এখানে কিন্তু আমরা দুটো এনার্জি স্টেট কিন্তু পাবো একসঙ্গে, কিন্তু বিচ্ছিন্ন। ব্যাপারটা কেমন, যে এও কি এবার যেমন এ আর এ কি ছিল বিচ্ছিন্ন, কিন্তু প্রভাবটা সমান, ফলে এর যা এনার্জি স্টেট এরও সেম এনার্জি স্টেট, তাহলে এরও যা শক্তি এরও শক্তি তাই। কিন্তু এখানে কিন্তু এই দুটা কিন্তু আছে সেম এনার্জি স্টেটে, কেন এও আছে 2 নাম্বারে, এও আছে 2 নাম্বারে, কিন্তু আছে একসঙ্গে, ফলে আমরা দুটা পাবো এনার্জি স্টেট। কিন্তু ওরা দুটা কিন্তু কখনো একসঙ্গে থাকবে না, ওরা সামান্য ডিস্টেন্সে থাকবে। যেমন তাহলে এও কি এরও একটা এনার্জি স্টেট পাবো, এরও একটা এনার্জি স্টেট পাবো। কিন্তু এবার এর যেহেতু ব্যাসার্ধ চেঞ্জ করেছে তার পার্শ্ববর্তী প্রভাবের জন্য, ফলে ইএনটা চেঞ্জ করেছে কেলাস থাকার জন্য, তাহলে এটা পাবো না, হয়তো সামান্য বেশি পেতে পারি। আবার এই যে এটা তাহলে এও কি, তাহলে এর উপরে প্রভাব তার পার্শ্ববর্তী যে অ্যাটম তার জন্য পড়েছে, তাহলে এবার এর উপর কি যে এরও তাহলে ব্যাসার্ধ চেঞ্জ করেছে, তাহলে এরও তাহলে শক্তি চেঞ্জ করবে, তাহলে এরও কি পাবো, এরও কিন্তু এই স্টেটে না, হয়তো কিছুটা নিচে পাবো। যে অ্যাকচুয়ালি যে নিচে পাবো তার কোনো কিন্তু ব্যাপার নাই। অ্যাকচুয়ালি আমি এখানে ধরছি কি দুটা, তার মানে এই বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালীন ওরা যে এনার্জি স্টেটে ছিল, এবার কেলাসাকারে থাকার জন্য কিন্তু ওরা সেম এনার্জি স্টেটে থাকবে না। কেন, এবার তাদের পার্শ্ববর্তী অ্যাটমগুলোর প্রভাব পড়েছে, ফলে তাদের তাহলে ব্যাসার্ধ চেঞ্জ করেছে, ফলে ওদের এনার্জি স্টেট চেঞ্জ করবে, তা সামান্য পরিমাণ। হয়তো ব্যাসার্ধ বাড়তে পারে, বা এর কমতে পারে, বা এর কমতে পারে, এর বাড়তে পারে। তাহলে ব্যাসার্ধ চেঞ্জ মানে কি, তাহলে শক্তিটাও চেঞ্জ করেছে। তাহলে কি হয়তো ব্যাসার্ধ কম মানে কি শক্তি বেড়ে গেছে, বা ব্যাসার্ধ বেশি মানে শক্তি তাহলে কমে গেছে। অ্যাকচুয়ালি কি তাহলে এবার যখন এটা যখন ছিল সেম লাইনে, কিন্তু এই কেলাসাকারে থাকার জন্য কিন্তু এই দুটাই এনার্জি স্টেটের লাইন কিন্তু সেম লাইন থাকবে না। হয়তো ব্যাসার্ধ বাড়তে পারে মানে শক্তি কমেছে, বা ব্যাসার্ধ কমেছে এটা শক্তি বেড়েছে, মানে কি তখন তাহলে ওরা এই একটা এনার্জি স্টেটে থাকবে, মানে কি ওরা দুটো লাইন থাকবে পাশাপাশি। কেন, ওখানে ওদের কিন্তু আরএনটা চেঞ্জ করেছে। এবার একটু মন দিয়ে দেখো, এবার ওরা ওভারল্যাপ করবে কি করে, যে এবার ওদের মধ্যে মেন ফাংশন কি হয়, দেখো মেন ফাংশন কি হচ্ছে। যেহেতু ওরা খুব কাছাকাছি আছে, কত কাছাকাছি, প্রায় 2 থেকে 4 অ্যামস্ট্রং, ওরা এই পরিমাণ কাছাকাছি আছে, মানে এতটা। তাহলে ভাবো তাহলে কতটা কম, অ্যামস্ট্রং মানে কি 10⁻⁻10 মিটার, তাহলে এতটা কাছাকাছি আছে। তাহলে এতটা কাছাকাছি থাকার জন্য তাহলে এই বাইরের ইলেকট্রনের উপর কি, যেহেতু এর উপর এর প্রভাব আছে, আবার এই যে ইলেকট্রন এর উপর আবার এর প্রভাব আছে। এবার একটা জিনিস বলা উচিত, যে সেটা হচ্ছে আমি অলওয়েজ কেন বাইরের ইলেকট্রন নিয়েই করছি আলোচনা। কেন, এই নিউক্লিয়াসের যারা সবচেয়ে কাছে আছে ইলেকট্রন, তাহলে কাছে থাকা ইলেকট্রনের উপর ওই নিউক্লিয়াসের কি প্রভাব সবচেয়ে বেশি। তাহলে কাছে থাকা ইলেকট্রনের উপরে নিজস্ব নিউক্লিয়াসের প্রভাব সবচেয়ে বেশি। তাহলে কাছে থাকা যে ইলেকট্রন তার উপর এর প্রভাব তেমন নাই, কেন, যেহেতু এই ইলেকট্রনটা এর কাছে আছে। তাহলে এই কাছে থাকা ইলেকট্রনের উপর তার পার্শ্ববর্তী অ্যাটমের নিউক্লিয়াস প্রভাব একদমই নাই। তাহলে এরা কোনো ডিস্টার্ব হবে না। তাহলে ডিস্টার্ব করা হবে একমাত্র বাইরেরগুলো হবে। কেন, বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসে কি আকর্ষণ তেমন নাই, ফলে এরা দুর্বলভাবে আছে আকর্ষিত। তাহলে এবার বাইরের সঙ্গে বেশি ইন্টারাকশন করবে। তাহলে কি এই বাইরের কক্ষপথ কিন্তু থাকা ইলেকট্রনগুলো কিন্তু বেশি প্রভাব দেখাবে, মানে এরা হবে বেশি হবে ডিস্টার্ব। ঠিক আছে, তাহলে এবার দেখো,
তাহলে এবার যেহেতু এই ইলেকট্রনের উপরে এর প্রভাব আছে, আবার এর উপরে এর প্রভাব আছে, তাহলে এবার দেখা যাবে যে এই ইলেকট্রন কিন্তু ওর কাছেও চলে আসতে পারে, আবার এই ইলেকট্রন কিন্তু এবার এখানে না থেকে হয়তো এখানেও চলে আসতে পারে। তার মানে কি, তাহলে এবার ওদের মধ্যে একটা হবে ওভারল্যাপ হয়ে যাবে, যেহেতু এই বাইরের যে ইলেকট্রন এর উপরে এর আছে প্রভাব, ফলে এই ইলেকট্রন এখানে আসতে পারে, আবার যেহেতু এর এই অ্যাটমের যে বাইরের কক্ষতে ইলেকট্রন, তাহলে কি আবার এর উপরে এবার এর আছে প্রভাব, তাহলে এবার এই ইলেকট্রন মানে এটা কি এই অ্যাটমের ইলেকট্রন এর কাছে আসতে পারে, আবার এই অ্যাটমের ইলেকট্রন এর কাছে আসতে পারে, মানে যখন তখন যে এর ইলেকট্রন এর কাছে আসতে পারে, আবার এর ইলেকট্রন এর কাছে আসতে পারে। মানে অ্যাকচুয়ালি যে তুমি ধরতে পারবে না যে অ্যাকচুয়ালি এর ইলেকট্রন এরও হতে পারে, আবার ওর ইলেকট্রন ওরও হতে পারে। ব্যাপারটা বুঝতে পারলে কি, যে অ্যাকচুয়ালি ওর যে ইলেকট্রন আছে সেটা ও কিন্তু বলতে পারবে না যে এর ইলেকট্রন কখনো ওরও হতে পারে, আবার ওর ইলেকট্রন কখনো এরও হয়ে যেতে পারে, মানে কি অ্যাকচুয়ালি ওদের মধ্যে একটা ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে কি, তাহলে যে এই অ্যাটমের এই 2 নাম্বার কক্ষপথ একটা শক্তি স্টেট, আবার এরও একটা শক্তি স্টেট, কিন্তু ওরা কিন্তু কখনো এক লাইনে থাকবে না। কেন, যেহেতু প্রভাব দেখাইছে, মানে প্রভাব পড়েছে, ফলে কি হয়তো কারো ব্যাসার্ধ কম বেশি, ফলে কি একটা সাপেক্ষে ওরা কিছুটা ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে এটা হলো কার ক্ষেত্রে, যে দুটার ক্ষেত্রে। তাই যদি থাকে দুটো একসঙ্গে, তাহলে কি, তাহলে এর ইলেকট্রনের উপর এর প্রভাব পড়েছে, এর জন্য আবার এর উপরে এর প্রভাব পড়েছে, আবার এর উপর এর প্রভাব পড়েছে, তাহলে ওই ইলেকট্রনগুলো কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে, মানে এর ইলেকট্রন এরও হতে পারে, আবার এর ইলেকট্রন এরও হতে পারে। এবার যদি বলি যে এখানে আছে 3টা কেলাস, মানে কি অসংখ্য আছে, এরা 2টা মাত্র, যদি ধরি যে আছে 3টা, তাহলে 3টা মানে কি হবে, 3টা মানে যেহেতু এবার 3টা আছে, তাহলে এবার এই যে এর এবার বাইরের ইলেকট্রন, তাহলে এবার এর উপর প্রভাব কার পড়বে, এই অ্যাটমের নিউক্লিয়াসে পড়বে, এই অ্যাটমের নিউক্লিয়াসে পড়বে, নিজস্ব পড়বে, প্লাস এর ইলেকট্রনে পড়বে, এই ইলেকট্রনে পড়বে, নিজস্ব ইলেকট্রনে পড়বে, মানে এবার এর উপর কি আরও প্রভাব পড়বে। তাহলে এবার এই ইলেকট্রন এবার ওদের মধ্যে এবার পড়বে মানে ওভারল্যাপ, মানে এবার এর ইলেকট্রন এর কাছে মানে এভাবে করবে, ওভারল্যাপ করে যাবে। তাহলে 3টে থাকার জন্য যদি 3টা আছে, তাহলে আমরা শক্তি স্টেট কটা পাবো 3টা। তাহলে এবার এই যেহেতু কি এ আছে, এবার এর জন্য আরেকটা স্টেট লাইন পাবো, কিন্তু এবার এই স্টেট লাইন কোথায় হবে, হয়তো ওর কি এর উপরে প্রভাব গেল বেড়ে, তাহলে ব্যাসার্ধ কী হলো, ব্যাসার্ধ গেল কমে, তার শক্তি গেল বেড়ে, তাহলে হয়তো এখানে হলো। এবার যদি বলি আছে কটা, আছে আরেকটা আছে 4টা, তাই যদি 4টা হয়ে যায়, তাহলে এর উপর কি প্রভাব এরও পড়বে, এরও পড়বে, এরও পড়বে, এরও পড়বে, আবার সবার ইলেকট্রনের প্রভাবে, তাহলে এরও এবার এই অ্যাটমের যে 2 নাম্বার কক্ষপথ, তাহলে ওরও কি একটা এনার্জি স্টেট পাবো, তাই তো। তাহলে এরকম করে যদি আমরা ধরি কত আছে, 10⁻23 সংখ্যক আছে এরকম আছে অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে আমরা প্রত্যেকটা এনার্জি স্টেট পাবো। তার মানে কি, তাহলে এই 10⁻23 সংখ্যক আমরা এনার্জি লাইন পাবো। তাহলে ভাবো, তাহলে যখনই ওরা কেলাস আকারে আছে, তাহলে প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে প্রত্যেকটা অ্যাটমের ইন্টারাকশন ঘটছে, তাই প্রত্যেকটাকে অ্যাটমের জন্য আমরা সিঙ্গেল আমরা এনার্জি লাইন পাবো। ওই লাইনগুলোকে একসঙ্গে করলে হবে একটা এনার্জি ব্যান্ড। যে অ্যাকচুয়ালি তাহলে কি এটা বিচ্ছিন্ন, মানে কি জাস্ট একটা অ্যাটম, তাহলে প্রত্যেকটা কি এনার্জি স্টেট হবে জাস্ট সিঙ্গেল লাইন। কিন্তু এখানে কি যখন থাকবে কেলাস আকারে, তাহলে কিন্তু এই এনার্জি স্টেট কিন্তু আমরা পাবো না, সেটা আমরা কি দেখবো, যে কিছুটা বিস্তৃত হয়ে গেছে। তার মানে কি ওখানে, তাহলে যেহেতু কি এত সংখ্যক কি আছে ইলেকট্রন, এত সংখ্যক কি আছে অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্য কি আমরা একটা পাবো সিঙ্গেল পাবো এনার্জি স্টেট। তাহলে এবার এই অ্যাটমেরও N2, এরও N2, এরও N2, এরও N2, তাহলে এরকম করতে প্রায় 10⁻23টা পাবো N2 এনার্জি পাবো, স্টেট লাইন পাবো। কিন্তু প্রত্যেকটা আবার একই না, কেন, প্রত্যেকের উপর কি প্রভাব আলাদা আলাদা পড়েছে। তাহলে ওই প্রত্যেকটার জন্য কি একটা সিঙ্গেল লাইন করে আমরা কি পাবো, একটা এনার্জি স্টেট পাবো। তাহলে এবার এই টোটালটা মানে কি N2 এর এনার্জি যখন ছিল বিচ্ছিন্ন, তাহলে বিচ্ছিন্ন হলে আমরা এনার্জি কি পাবো, জাস্ট একটা সিঙ্গেল লাইন। কিন্তু কেলাস আকারে থাকলে কিন্তু আমরা একটা সিঙ্গেল লাইন পাবো না, প্রত্যেকটা সিঙ্গেল লাইন মিলিয়ে একটা পাবো ব্যান্ড পাবো প্রোটিন। ক্লিয়ার, এটাই আমাদের আরও দেখবো যে তাহলে অ্যাকচুয়ালি
তাহলে ক্রিস্টাল, তাই তো? এই ক্রিস্টালের মধ্যে যেহেতু অসংখ্য আছে অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটম কি প্রত্যেকের সঙ্গে ইন্টারাকশন ঘটাচ্ছে। তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্যই যে এনার্জি লাইনগুলো আমরা কিন্তু পাবো, এক লাইনে পাবো না, কারণ প্রত্যেকের উপর কি প্রত্যেকটা প্রভাব দেখানোর জন্য প্রত্যেকটা কী হবে, অ্যাটমেরই তার ইলেকট্রনগুলোর ব্যাসার্ধ চেঞ্জ করবে, ফলে শক্তি স্টেট চেঞ্জ করবে, কেউ উপরে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে। তাহলে কি, তাহলে একটা প্রত্যেক লাইন একসঙ্গে কী পাবো, ব্যান্ড পাবো। অ্যাকচুয়ালি দূর থেকে দেখলে কি মনে হবে যে ওরা সবাই একসঙ্গে আছে, কিন্তু একদম যদি একে জুম করা যায় তবে দেখা যাবে যে এই প্রত্যেকটা এনার্জি স্টেটের মধ্যে খুব সামান্য, প্রায় নাই বললেই চলে, খুব সামান্য গ্যাপ আছে। সেই গ্যাপটা কত হয় সেটা বলছি। মানে কি, মানে অ্যাকচুয়ালি যে দূর থেকে দেখে কি মনে হবে যে ওরা ভাবো এতটি আছে, এতটি। এখানে আমি জাস্ট কটা আঁকলাম মাত্র 30টা লাইন, মাত্র হয়তো 30টা লাইন, কিন্তু এখানে লাইন কটা হবে 10⁻23 সংখ্যক যদি লাইন আঁকি তাহলে কি মনে হবে, তাহলে যদি আঁকি আমি লাইন তাহলে তোমাদের কি মনে হবে জাস্ট একটা হয়তো আমি কালির প্রলেপ দিয়ে দিয়েছি, তাহলে কি মনে একটা ব্যান্ড মনে হবে। কিন্তু একদম যদি জুম করে দেখা যায় একদম ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে, তাহলেই এখানে বোঝা যায় সামান্য পরিমাণ গ্যাপ আছে, বাট সেটা গ্যাপটা কোনো ফ্যাক্টরি না, প্রায় এটা জিরোই গ্যাপ, মানে এনার্জি কোনো গ্যাপই বলতে গেলে নাই, তাই তো? এবার অ্যাকচুয়ালি আমি এটাই দেখাচ্ছি আরও ডিটেলসে, আশা করি এটা বুঝতেই পারলে। এটাই আমি দেখাচ্ছি আরও ডিটেলসে। দেখো, যদি বলা হয় একটা আছে সোডিয়াম অ্যাটম, সোডিয়াম মানে কোথায়, সোডিয়াম 11, তাই তো? সোডিয়াম অ্যাটম, সোডিয়াম 11 মানে 1s2 2s2 2p6 3s1, তাই তো? 10 11। তাহলে এটা কি, এর ইলেকট্রন কনফিগারেশন পূর্ণ হলো, এটাও পূর্ণ আছে, এটাও সম্পূর্ণ আছে, ফুলফিল্ড, তাই তো? পি মানে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3s। তাহলে 3s এ থাকার কথা কটা, 2টা, কিন্তু আছে কটা, আছে 1টা। তার মানে এই 3s এর ক্ষেত্রে এটা আছে হাফ ফিল্ড, এটা কি আছে, হাফ ফিল্ড। এবং এরপরে আরও কি আছে, 3p হয়, 4s হয়, 3d হয়, তাই তো? তাহলে এই সোডিয়ামের ক্ষেত্রে 3s এ কটা আছে, 1টা, আর 3p তো টোটালটাই ফাঁকা, 4s এও টোটালটাই ফাঁকা, 4d তো ফাঁকাই। তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে 1s ফুলফিল্ড, 2s ফুলফিল্ড, 2p ফুলফিল্ড অ্যান্ড 3s হচ্ছে হাফ ফিল্ড, এবং 3p ফাঁকা, 4s ফাঁকা, 3d ফাঁকা, তাই তো? তাহলে এটা কি, এটা জাস্ট একটা সোডিয়াম অ্যাটম, তাহলে এটা কি জাস্ট একটা বিচ্ছিন্ন অ্যাটম। তাহলে সোডিয়ামের যদি করি একটা বিচ্ছিন্ন, জাস্ট একটা, তাহলে 1s কটা পাবো, 1s একটা, 2s একটা, 2p একটা, 3s একটা, 3p একটা, তাই তো? এখানে আমি বললাম যে যেহেতু এখানে সোডিয়াম কি আছে, বিচ্ছিন্ন, তাহলে প্রত্যেকটা এনার্জি স্টেট কি হবে, জাস্ট সিঙ্গেল লাইন। তাহলে 1s কটা আছে, 2টা, 2s কটা আছে, 2টা, 2p কটা আছে, 6টা, 1 2 3 4 5 6, 3s কটা আছে, 1টা, এবং একটা ফাঁকা। তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে জাস্ট একটা সোডিয়াম অ্যাটম, জাস্ট অনলি একটা হলো। এবার যদি বলা হয় দুটা তাহলে প্লাস আরেকটা, তাই যদি হয় 2টা তাহলে কী হবে, ওই যে যেটা আমি এখানে দেখালাম যে যদি থাকে 2টা থাকে একসঙ্গে, তাহলে এবার এর প্রভাব পড়বে এর উপরে, আবার এরও প্রভাব পড়বে এর উপরে। তাহলে তাহলে এক্ষেত্রে আমরা এনার্জি লাইন পাবো কটা, 2টা পাবো। কেন, এরও একটা 1s, এরও 1s, আগে কি ছিল বিচ্ছিন্ন তো, তাহলে এর 1s একটাই, 2s একটাই, 2p একটাই, কিন্তু এখানে কি যেহেতু 2টা আছে পাশাপাশি, তাহলে একটা এদেরও একটা এনার্জি স্টেট, এরও একটা এনার্জি স্টেট, বাট কটা হবে, 2টা। তাহলে কি এখানে হবে 1s হবে আরেকটা, 2p হবে আরেকটা, 2s হবে আরেকটা, 3s হবে আরেকটা, 3p হবে আরেকটা। যদি বলি কটা আছে, 3টা, কটা আছে এখানে আছে আরও আছে আরেকটা, মানে 3টা। তাহলে এনার্জি স্টেট পাবো কটা, 3টা। তাহলে 1s আরেকটা, 2s আরেকটা, 2p আরেকটা, 3s আরেকটা। যদি কটা বলি আছে 4টা, তাহলে 1s 4টা, 2s 4টা, 2p 4টা, 3s 4টা, আর 4p পাবো 4টা, তাই তো? তাহলে যদি বলি এখানে আছে কটা, আছে 10⁻23, মানে এতটি আছে অ্যাটম।
যদি কি ধরলাম যে একসঙ্গে এতটি আছে অ্যাটম, তাহলে একটা অ্যাটমের জন্য 1s এর এনার্জি লাইন একটা, 2s একটা, 2p একটা, চারটা হলে চারটা লাইন, তাহলে 10^23 সংখ্যক ইলেকট্রন মানে কি বোঝায়? তাহলে 10^23 সংখ্যক হবে 1s লাইন, 2s হবে, 2s লাইন হবে এতটি হবে, 2pও মানে এতটি হবে, 3sও এতটি হবে, 3pও এতটি হবে। তার মানে তাই এই 10^23 মানে কি, ওর এখন একা নেই তো, ওর এখন ক্রিস্টাল আকারে আছে, ওর এখন আছে কীভাবে আছে ক্রিস্টাল। তার মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য আমরা এনার্জি লেভেল পাবো, প্রত্যেকটা এনার্জি লেভেল একসঙ্গে আমরা কী পাবো, এনার্জি ব্যান্ড পাচ্ছি, এনার্জি ব্যান্ড পাচ্ছি, তাই তো। তাহলে তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটা এনার্জি ব্যান্ড। এবার দেখো, এবার এবার অ্যাকচুয়াল কি ঘটছে, টোটাল কনসেপ্ট হবে ক্লিয়ার, টোটাল কনসেপ্ট। এবার দেখো কি ঘটছে অ্যাকচুয়ালি, যে এটা কি, এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে ডি, ই মানে হচ্ছে এনার্জি মানে শক্তি স্তর, বুঝতে পারছো। আর এখানে ডি বলতে বোঝা হচ্ছে ইন্টার মলিকুলার ডিস্টেন্স, ইন্টার মলিকুলার ডিস্টেন্স মানে এখানে ডি বলতে বোঝায় যে দুটি অ্যাটমের মধ্যবর্তী দূরত্ব মানেই বোঝাচ্ছে ডি, মানে ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা। এবার দেখো নিচে 1s তো আমাদের লাগবে না, 2s লাগবে না, 2p ধরছি, 3s ধরছি, 3p ধরছি, 4s ধরছি। 1s লাগবে না, ধরার দরকার নাই। কেন? কারণ এই যে এই 1s কি, 1s2 মানে এই ইলেকট্রনগুলো সোডিয়ামের নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, তাহলে এর উপরে আদার্স অ্যাটমের নিউক্লিয়াস প্রভাব নাই। কেন? যেহেতু এই দুটো কি ইলেকট্রন আছে কি এর সবচেয়ে কাছে, তাহলে এই নিজস্ব অ্যাটমের নিউক্লিয়াস দ্বারাই এ প্রভাবিত। 2sও ঠিক তাই। আর 2p কি, 2p যদি সামান্য উপরে আছে তাহলে তাহলে ওর উপরে এর প্রভাবটাই বেশি, বাট প্রভাব থাকবে। এবং এই 1s2 2s2 এরা কি এইসব কি ইলেকট্রন এই একটি মাত্র সোডিয়াম অ্যাটমের সবচেয়ে কাছে আছে, ফলে এদের ক্ষেত্রে কিন্তু মানে কেলাসের ক্ষেত্রেও কি কেলাস গঠন করলেও এরা সবাই একসঙ্গে আছে, কিন্তু কেলাস গঠন করলেও প্রত্যেকটা অ্যাটমের এই 1s2 2s2 ইলেকট্রনের উপর পার্শ্ববর্তী অ্যাটমের প্রভাব নাই। কেন? এরা কি সবচেয়ে কাছে আছে এই এক একটা অ্যাটমের নিউক্লিয়াসের, ফলে কি ফলে এবার এদের উপরে নিজস্ব অ্যাটমেরই প্রভাবটা আছে। তাহলে কিন্তু 2p, তাহলে কি এটা হচ্ছে 2p লাইন, এটা হচ্ছে 3s লাইন, আর এটা হচ্ছে 3p লাইন, এটা হচ্ছে 4s লাইন হলো। এবার তোমরা বলবে যে আচ্ছা আমি তো করছি কেলাস, তাই তো, আমি তো করছি কেলাস, তাহলে কেলাস আমি কি বললাম, আমি বললাম কেলাস, তাহলে কেলাসের ক্ষেত্রে তাহলে কেলাস হওয়ার জন্যই তো এই 1s2 আর 2s2-র উপর তার পার্শ্ববর্তী অ্যাটমের কোনো প্রভাব নাই। তাহলে কেলাস হওয়ার জন্য তাহলে আমি তাহলে এই প্রত্যেকটা লাইন, এটা কি বললাম 2p লাইন, এটা হচ্ছে 3s লাইন, এটা 3p লাইন, এটা 4s লাইন। তাহলে কেলাস আমি কি ধরছি কেলাস, তাহলে কেলাস মন দিয়ে বুঝো, এখানে আমি ধরছি কেলাস, তাহলে কেলাস ধরা সত্ত্বেও আমি এগুলো সিঙ্গেল লাইন দিলাম কেন? যে অ্যাকচুয়ালি তোমাদের তো আমি আগেই বললাম কেলাস থাকা মানে কি, যে প্রত্যেকটা শক্তি স্তর ওরা একটা বিস্তৃত হয়ে যাবে। কিন্তু এখানে আমি কি ধরলাম, এখানে আমি ধরলাম যে সিঙ্গেল লাইন ধরলাম। কেন ধরলাম একটু মনে দেখো, যে অ্যাকচুয়ালি এই লাইনটা তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা সবাই কি, তাহলে সবার ক্ষেত্রেই ডিটা কি, ডি তো অনেক বেশি, তাহলে ডি অনেক বেশি মানে কি দেখো এই যে এই ডি এর মানটা, এই ডি এর মানটা অনেক বেশি, তাই ডি এর মানটা অনেক বেশি বলতে কি বোঝাচ্ছে, এর উপরে এর প্রভাব নাই, আবার এর উপরে এর প্রভাব নাই। তাহলে এখানে ডি কি অনেক বেশি হওয়ার জন্য ওই প্রত্যেকটা অ্যাটম সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে আচরণ করছে। কেন? ডি অনেক বেশি, তাহলে প্রভাব নাই, তাহলে এর উপরে এর প্রভাব নাই, তাহলে ডি অনেক বেশি হওয়ার জন্য প্রভাব না থাকার জন্য তাহলে ওরা এক একজন সিঙ্গেল অ্যাটম বা আইসোলেটেড অ্যাটম বা বিচ্ছিন্ন অ্যাটমের মতো আচরণ করবে, ফলে সিঙ্গেল লাইন দিয়েছি। এবার দেখো, এবার মেন ফ্যাক্টটা দেখো, মেন ফ্যাক্ট যে অ্যাকচুয়ালি যত ডিস্টেন্স কমছে, দেখো যত ডিস্টেন্স কমছে মানে কি, তাহলে আমি ওর মধ্যে আমি তত বেশি অ্যাটম দিচ্ছি, তাই তো। দেখো আমি যত বেশি অ্যাটম যোগ করব
যেমন দেখালাম আমি, একটা সোডিয়াম, দুটা সোডিয়াম, তিনটা সোডিয়াম, চারটা, পাঁচটা, ছটা, 10^23, 10^46। আমরা যত বেশি অ্যাটম আমি যোগ করব, আমি বা আমরা, তত কি তত ওই প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কি হবে, তত ডি কি আস্তে আস্তে কমবে। তাই দেখো ডি যত আস্তে আস্তে কমবে, ডি যত আস্তে আস্তে কমবে তার মানে অ্যাটমের সংখ্যা বাড়ছে, তাহলে ওরা হচ্ছে ক্রিস্টাল। তাহলে ক্রিস্টাল বলতে কি বোঝায়, একটা অ্যাটম নয়, তার আশেপাশে প্রচুর আছে অ্যাটম, তাই তো। তাই যত ডি ছিল বেশি তত ওরা ছিল দূরে, ফলে প্রভাব নাই, ফলে প্রত্যেকটা আমরা পেয়েছি জাস্ট এক একটা সিঙ্গেল লাইন শক্তি স্তর। দেখালাম আমি বিচ্ছিন্ন ক্ষেত্রে, কিন্তু যত ডি কমছে, তাই যত ডি কমছে মানে তত ওদের মধ্যে ডিস্টেন্সটা কমছে, তাহলে কি তত বেশি অ্যাটম কাছাকাছি আসছে, তাই তত বেশি ক্রিস্টাল তৈরি হচ্ছে, মানে তত বেশি কেলাস তৈরি হচ্ছে। তাই যত বেশি কেলাস তৈরি হবে তাহলে প্রত্যেকটা অ্যাটমের উপর কি পার্শ্ববর্তী অ্যাটমগুলোর প্রভাব তত বেশি বাড়বে। তাহলে এবার আমরা কিন্তু পাবো কার ক্ষেত্রে, ওই পাবো ক্রিস্টালের ক্ষেত্রে। এই টুপির ক্ষেত্রে এই টুপিটা সেভাবে ছড়াবে না, যেটা আমি দেখালাম না, যে এটা একটার জন্য একটা লাইন, দুটার জন্য দুটা লাইন, তিনটা অ্যাটমের জন্য তিনটা লাইন, চারটার জন্য চারটা লাইন, পাঁচটার জন্য পাঁচটা লাইন, তাহলে কি ছটা, সাতটা, আটটা, নটা, সবার জন্য কি আমরা এক একটা শক্তি স্টেট পাবো, যেগুলো একসঙ্গে হবে একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হবে। ঠিক তেমনই যে অ্যাকচুয়ালি যে টুপি কি টুপি তো ফুলফিল্ড আছে এবং কি এর খুব কাছাকাছি আছে, ফলে এর এনার্জি ব্যান্ডের মধ্যে গ্যাপ তেমন আমরা পাবোই না। কেন ওরা খুব কারণ এরা কি এর উপর কিন্তু যেহেতু এই ইলেকট্রনগুলো এর খুব কাছাকাছি আছে, ফলে পার্শ্ববর্তী অ্যাটম এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, ফলে এর উপর পার্শ্ববর্তীর কোনো প্রভাব না থাকার জন্য যতগুলো টুপি আছে তাহলে কি ওরা প্রায় কাছাকাছি শক্তি স্টেটেই থাকবে। এবার দেখো 3s দেখো এখানে কি হয়েছে 3s। এবার 3s কি হবে, এই 3s কি হবে, এই 3s একটা, এবং ও কিসে আছে, ও আছে সবচেয়ে বাইরে, তাই সবচেয়ে বাইরে থাকার জন্য তাহলে এরপর কি প্রভাব সবচেয়ে বেশি হবে, তাই তো। তাহলে যতগুলো অ্যাটম, তাহলে প্রত্যেকটা অ্যাটমের 3s এর উপর প্রভাব প্রত্যেকটা অ্যাটমের জন্যই বেশি হবে। মানে ব্যাপারটা কি, এরও আছে 3s, এরও 3s, এরও 3s, এরও 3s, তাহলে প্রত্যেকটা 3s এর এই ইলেকট্রনের উপরে প্রত্যেকটা অ্যাটমের প্রভাব পড়বে। তার মানে প্রত্যেকটা 3s গুলো কি ওরা এনার্জি স্টেটে তত বেশি ছড়াবে। এই যে বললাম যে কেউ প্রত্যেকটা তো 3s এ আছে, কিন্তু প্রত্যেকের উপর কি প্রভাব তো সমান না, কেউ আর কম, কেউ আর বেশি, কেউ আর মাঝারি, কারো আরও বেশি, আরও কম। তার মানে কি যে আর এর উপর ডিপেন্ড করছে। তাহলে যত ডি কমছে তাহলে তত বেশি ক্রিস্টাল তৈরি হচ্ছে, মানে তত বেশি অ্যাটম আসছে, তাহলে তত বেশি বাইরের ইলেকট্রনের উপর প্রভাব পড়ছে, তাহলে তত বেশি কি আমরা এনার্জি লাইন পাবো, এবং সেই লাইনগুলো কি হবে তত বেশি ছড়িয়ে পড়ছে। সেম 3p হয়তো আমাদের এখানে 3p কি আছে, এখানে 3p কি আছে, কোনো ইলেকট্রন নাই, কিন্তু অন্যান্য অ্যাটমগুলোর ক্ষেত্রেও কি, যেমন যে বলে অ্যালুমিনিয়াম, তাহলে ওর ক্ষেত্রে তো 3p আছে, তাহলে এই 3pর ক্ষেত্রে কি হবে, তাহলে ওরও এই এনার্জিগুলো এভাবে ছড়িয়ে পড়বে। মানে এর 3pর যে এনার্জি ব্যান্ড ও কি আস্তে আস্তে ছড়াবে, 3s কি হবে, এও আস্তে আস্তে ছড়াবে, এবং আমরা যত যাব উপরে তত বেশি কি দেখবো ওরা আস্তে আস্তে ছড়াচ্ছে। কেন, যত যাব উপরে তত নিজস্ব নিউক্লিয়াসের জন্য প্রভাবটা কম পড়ছে, ফলে কি ওদের আরএন তত বেশি চেঞ্জ করবে, মানে ওদের শক্তিটা তত বেশি চেঞ্জ করছে। তাহলে দেখো তো, তাহলে ক্রিস্টাল আকারে করলে তাহলে যত ডি কমছে মানে তত বেশি অ্যাটম একসঙ্গে আসছে, তাই তত বেশি অ্যাটমের একে অপরে প্রভাব বাড়ছে, তাহলে তত বেশি কি ওই এক একটা এনার্জি লাইনগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে। বললাম একটা থাকলে জাস্ট একটা সিঙ্গেল লাইন, দুটো হলে দুটো লাইন, তিনটা হলে তিনটা লাইন। যেহেতু ক্রিস্টাল মানে কি এখানে প্রচুর আছে লাইন, তাহলে প্রচুর এনার্জি লাইন আছে, তাহলে প্রত্যেকটা এনার্জি লাইন কি করবে, ওরা এভাবে ব্যান্ড করবে। তাহলে যখন ব্যান্ড করবে তখনই কি ওরা এই যে 3s এবং 3p ওরা ওভারল্যাপ করে যাবে। দেখো তো এই টুপির সঙ্গে কি ওভারল্যাপ করেছে না, তো কারণ টুপির সঙ্গে ওভারল্যাপ করবে না, করলেও সেটা খুবই সামান্য, প্রায় নাই বলে চলে, কিন্তু 3s আর 3p ওরা একদম ওভারল্যাপ করে যাবে। কেন, এই 3s এবং 3p ওরা দুজনে কি উপরে আছে, ফলে এদের উপর প্রভাব সবচেয়ে বেশি, ফলে এখানে কি এনার্জি তত বেশি বিস্তৃত হয়ে যাবে। টুপি কিন্তু বিস্তার বেশি হবে না, কেন, টুপির উপর কি প্রভাব
প্রায় নাই, ফলে নিজস্ব প্রভাবটাই আছে প্রত্যেকের। তাহলে কি, তাহলে তাহলে এর কোনো প্রভাব না থাকার জন্য এরা কোনো ছড়াবে না, এরা খুব একটা সামান্য অঞ্চলে থাকবে। তাই দেখো, তাহলে এই সোডিয়ামের ক্ষেত্রে বা বিভিন্ন ধাতবর ক্ষেত্রে এই 3p এবং 3s কি ওরা এভাবে ওভারল্যাপ করে যায়, কিন্তু টুপি করে না। কেন? টুপির উপর কি প্রভাব, আদার্সগুলোর নাই, ফলে ওরা এভাবে ছড়াতে পারে না। ফলে ওরা জাস্ট কি এই সিঙ্গেল লাইন ওর কাছাকাছি থাকে, খুব কাছাকাছি। কেন? প্রভাব নাই। এবার যারা আছে দূরে তারা কি কারো প্রভাব বেশি, কারো প্রভাব কম, ফলে কেউ উপরে কেউ নিচে, ফলে কি ওরা বেশি ছড়িয়ে যায়। সেম এই যে 3p 3s এর ক্ষেত্রে হয়েছে। এবার অ্যাকচুয়ালি এরই এবার মেন গ্রাফটা কী হয়, এবার এর ক্ষেত্রেই মেন গ্রাফ কেমন হয়। অ্যাকচুয়ালি এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হয় ডি, এটাই আমি আঁকাচ্ছি, এটা হয় ই এনার্জি। তাহলে অ্যাকচুয়ালি আমরা গ্রাফ কেমন পাই, অ্যাকচুয়ালি এই এনার্জি ব্যান্ড আমরা পাই এরকম। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে টুপির ক্ষেত্রে, টুপি। এবার হচ্ছে এটা আমরা পাই কার ক্ষেত্রে, 3s। এটা হচ্ছে 3s এর এই এনার্জি ব্যান্ডটা। টুপি কি, এটা হচ্ছে টুপির, এটা টুপির এনার্জি ব্যান্ড। দেখো ও কিন্তু ছড়ায়নি, কেন? কারণ এর উপরে প্রভাব বাইরের নাই, নিজস্ব আছে। ফলে নিজস্ব থাকার জন্য কি হবে, ওরা প্রায় একটা বিচ্ছিন্ন মতনই করবে আচরণ, ফলে বেশি ছড়াবে না। আর যারা আছে যত উপরে তত ওদের বাইরের প্রভাব বেশি, তাই তত বেশি ওদের এনটা চেঞ্জ করবে, কারো বেশি কারো কম, ফলে তত এনার্জি লেভেলটা তত বেশি বিস্তৃত হবে। তাহলে এটা হচ্ছে 3s, তাহলে ওর বিস্তৃত সবচেয়ে বেশি, মানে অনেক বেশি। তাহলে এটা হচ্ছে 3s এর এনার্জি ব্যান্ড, এটা 3s এর এনার্জি ব্যান্ড। অ্যাকচুয়ালি যে তোমাদের আজকে যেটা ব্যান্ড থিওরি পড়াচ্ছি সেটা কিন্তু টোটালটাই সলিডের, মানে অ্যাকচুয়ালি সলিড বলতে গেলে কি, সলিড তো অবশ্যই সেটা অর্ধপরিবাহী মানেও সলিড, অন্তরক মানেও সলিড, আর পরিবাহী মানেও সলিড, কিন্তু এটা কিন্তু অনলি কিন্তু পরিবাহী। আমি কিন্তু এখানে সিলিকন বা জার্মেনিয়াম দেখাচ্ছি না, এটা অনলি দেখাচ্ছি পরিবাহী ক্ষেত্রে কী হয়, পরিবাহী ক্ষেত্রে। এবার দেখো 3p, তো 3p কি, 3p হচ্ছে এরকম, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3pর এনার্জি ব্যান্ড। এটা অ্যাকচুয়ালি আরও নিচ থেকে হয়, এটা হচ্ছে যেটা আমি আঁকছি হচ্ছে দাগ দিয়ে, ওটা হচ্ছে 3p এনার্জি ব্যান্ড। দেখো যত ডি বাড়ছে তত কিন্তু ওরা কেমন করছে, আচরণ বিচ্ছিন্ন মতো। কেন? দেখো তাহলে প্রত্যেকটা এই যে ডি, এই ডি বলতে কি বোঝাচ্ছে, এই দুটি অ্যাটমের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা। দেখো যত ডি বাড়বে তত ওদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, তত একে অপরের উপর প্রভাবটা কমবে। তাহলে ওরা তখন এখন একটা বিচ্ছিন্ন মতো করবে আচরণ। তাহলে দেখো যত ডি বাড়ছে তত কিন্তু ওরা বিচ্ছিন্ন মতো করছে আচরণ, জাস্ট একটা সিঙ্গেল লাইন। বা যত ডি কমছে তার মানে কি, তাহলে তত কিন্তু ওরা হচ্ছে ক্রিস্টাল। কেন? ক্রিস্টাল মানে কি, ওরা কাছাকাছি আছে, ফলে একে অপরের উপরে প্রভাবটা বাড়ছে। এবার তার উপরে কে আছে, তার উপরে আছে 4s, এই যে আছে 4s, পরে আছে 4s, এটা আছে 4s। এবার দেখো এটা আছে কত, এটা আছে 3p, এটা হচ্ছে 4s। এবার দেখো, এবার সব থেকে মেন জায়গা আমি করাচ্ছি, যেটা আমাদের নেক্সট ক্লাসে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখে নাও। এটা কিন্তু হচ্ছে টুপি, এটা হচ্ছে টুপি। এবং আমরা এখানে এসে ধরি যে, এই যে এখানে একদম এখানে আমরা এখানে এসে ধরি যে এই ডি ইকুয়ালস টু কত, d0। হ্যাঁ, একদম এই লাইনে আমরা কি ধরি, ডি মানে d0, মানে ডি মানে d0, মানে এই d0তে যে ও অলরেডি কেলাস হয়ে গেছে। এই ডি ইকুয়ালস টু মানে কি, আরে ডি টু এখানে ভেরিয়েবল, তাই তো, ডি তো এখানে এদিকে আসলে মানে ডি কমে যাওয়া, ডি বেড়ে যাওয়া, এবং এই লাইনে ডি মানে d0, তো d0 হওয়া মানে কি, যে ওরা এখন অলরেডি ক্রিস্টাল হয়ে গেছে। ডি ইকুয়ালস d0 মানে তখন এই ডি এর মানটা d0 সমান, মানে তো ওই দুটি কেলাসের মধ্যে ডিস্টেন্সটা ক্লিয়ার। দেখো তাহলে এই ডি এর মানটা d0 হওয়া মানে কি, ওরা এই লাইনে কেলাস তৈরি হওয়া, কেলাস তৈরি হয়ে যাওয়া। তার মানে কি, ও যখন কেলাস তৈরি হয়ে গেছে, তার মানে 3s
3p এবং 4s সবাই একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে গেছে। তাহলে এবার দেখো, এবার কি বললাম সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। দেখো এখানে 3s কি আছে, 3s এ আছে হাফ ফিল্ড, তাই তো। 3s এ সোডিয়ামের ক্ষেত্রে 3s এ কটা আছে, এটা কিন্তু সোডিয়াম, এই সোডিয়ামের ক্ষেত্রে 3s এ কটা আছে, 3s এ আছে অনলি একটা, মানে হাফ ফিল্ড। তাহলে এই ইলেকট্রন আমরা কি বলবো, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। তাহলে এই যে 3s এটা মানে কি আমাদের যোজক ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। আর 3p, এই 3p কি আছে, সম্পূর্ণ আছে ভ্যাকেন্ট, কোনো জায়গা নাই, তাই তো। এবার বলা হয় যে এই এনার্জি লেভেলগুলোতে যে কক্ষপথে বা যে অরবিটে ইলেকট্রন থাকে হাফ ফিল্ড বা পার্সিয়ালি ফিল্ড, মানে হাফ ফিল্ড থাকতে পারে বা পার্সিয়ালি ফিল্ড, মানে এই যে যদি বলা হয় 3p, তাই তো 3p, একটা দুটা, তাহলে একে আমরা কি বলবো, এটা হচ্ছে 3p ক্ষেত্রে, তাহলে 3pর ক্ষেত্রে দুটো থাকা মানে কি, তাহলে এ তো হাফ ফিল্ড না, তিনটা হলে এটা হলো হাফ ফিল্ড, তাহলে দুটো থাকা মানে কি, এ কিন্তু হচ্ছে পার্সিয়ালি ফিল্ড, তাই তো। তাহলে যেই সব অরবিটে ইলেকট্রন থাকে পার্সিয়ালি ফিল্ড, তাদের আমরা কি বলি, ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এখানে 3s, এই 3s যে ব্যান্ড করেছে, মানে এই প্রত্যেকটা ক্রিস্টালের প্রত্যেকটা অ্যাটমের 3s গুলো মিলে যে ব্যান্ড করেছে, তাহলে ওই ব্যান্ডে, ওই 3s এর মধ্যে, তাহলে ওই ব্যান্ডে, তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্য ওই 3s লাইনগুলো কী হবে, পার্সিয়ালি ফিল্ড বা এক্ষেত্রে হাফ ফিল্ড। তাহলে এই 3sকে এক্ষেত্রে আমরা কী বলবো, ভ্যালেন্স ব্যান্ড। কি বলে, ভ্যালেন্স ব্যান্ড। যে অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ড আমরা কাদের বলবো, যে যেই সব অরবিটের ইলেকট্রনগুলো সম্পূর্ণ ফিল্ড না, পার্সিয়ালি ফিল্ড, তাহলে পার্সিয়ালি ফিল্ড যুক্ত যে অরবিটগুলোকে আমরা কি বলবো, যে সেটা ভ্যালেন্স ইলেকট্রন। এবং ওই ক্রিস্টালের প্রত্যেকটা তাহলে ওই ক্রিস্টালের ওই প্রত্যেকটা পার্সিয়ালি ফিল্ড অরবিটগুলো একসঙ্গে থেকে যে ব্যান্ড করলো ওকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড কারা, তাহলে যে ব্যান্ডে ইলেকট্রন থাকে পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড তাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড, ওই কন্ডাকশন ব্যান্ড আমরা কাকে বলবো, যে যেই সব ব্যান্ডে, মানে এই যে এই ভ্যালেন্স ব্যান্ডের ঠিক তার উপরেরটা, মানে ভ্যালেন্স ব্যান্ড মানে কি, পার্সিয়ালি ফিল্ড, ঠিক তার উপরটা কী হবে, সম্পূর্ণ ভ্যাকেন্ট। তাহলে ঠিক ওই ভ্যালেন্স ব্যান্ডের উপরে যে কক্ষকে ইলেকট্রন থাকে শূন্য, মানে কোনো ইলেকট্রন নাই, তাকে আমরা কি বলি, সিবি বলতে কি বোঝাই, কন্ডাকশন ব্যান্ড, তাই তো, কন্ডাকশন ব্যান্ড। মানে অ্যাকচুয়ালি কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন অলওয়েজ থাকবেই না ওটা বলা যাবে না, যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকতে পারে, মানে বিভিন্ন তাপমাত্রা পেয়ে গেলে সেখানেও সিবিতে ইলেকট্রনটা চলে যায়। কি করে, যে অ্যাকচুয়ালি এই যে যেটা ডটেড লাইন, এই ডটেড লাইনটাকে আমরা কি বলছি, ভিবি, মানে কি ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এখানে সব আছে ইলেকট্রন, তাই তো। এই প্রত্যেকটা মানে এই ক্রিস্টালের প্রত্যেকটা অ্যাটমের কি, এই 3s এই অরবিটালের ইলেকট্রন সব এখানে আছে। তাহলে কি অল্প সামান্য করে তাপমাত্রা পেলে বা তাপমাত্রার দরকার নাই, কি এরা সহজেই এই সিবিতে চলে যায়। তার মানে অ্যাকচুয়ালি যে সিবি বলতে আমরা কাকে বুঝি, যে ভ্যালেন্স ব্যান্ডের ঠিক তার উপরের সেল, হ্যাঁ, যেখানে ইলেকট্রন নাই বা আছে বলতে গেলে, বা নাই, তুমি ধরো যেখানে নাই, তাই তো। যে অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ড বলতে বোঝায় যে যেই সব অরবিটে ওই এনার্জি স্টেটের মধ্যে ইলেকট্রন থাকে পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড, তাই তাকে আমরা বলবো যে ভ্যালেন্স ব্যান্ড। মানে এই ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু ইলেকট্রন আছে, থাকতে হবে। ভ্যালেন্স ব্যান্ড মানে ইলেকট্রন আছে, বা সেটা পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড, ওকে বলে ভ্যালেন্স ব্যান্ড। এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরে যে ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই তাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। এবং এটা বললাম কার ক্ষেত্রে, মেটাল। তুমি একটু মনে দেখো, এই মেটালের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, তাহলে এই ভিবি এবং সিবি এদের মধ্যে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুটি ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ আছে কি, নাই তো। কেন দেখো, এই যে এই ডটেড লাইন, এই ডটেডের যে এরিয়া, ওর সঙ্গে এই লাইনের এরিয়াটা ওভারল্যাপ করে গেছে। তার মানে ভিবি বলতে কি বোঝায়, যেখানে ইলেকট্রন আছে পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড,
এটা হচ্ছে ভিবি। ঠিক আছে, উপরে কি আছে, উপরে যে আছে এনার্জি, যেটা আছে এনার্জি স্টেট, ওখানে ওখানে সব ইলেকট্রন কি একটাও নাই। তা দেখো এই যে এই ক্রিস্টালের ক্ষেত্রে, মানে যখনই ও ক্রিস্টাল হয়ে গেছে, ওই ক্রিস্টালের ক্ষেত্রে এই ভিবি ব্যান্ড এবং সিবি ব্যান্ড ওদের মধ্যে কোনো গ্যাপ নাই। তুমি যদি বলো স্যার এখানে, তুমি যদি বলো স্যার এখানে তো গ্যাপ আছে, এখানে তো গ্যাপ আছে, আরে এই এই লাইনে ওরা তো ক্রিস্টাল এখনও হয়নি, তাহলে ক্রিস্টাল কোথায় হয়েছে, এই লাইন। তাহলে দেখো, তাহলে যখনই ক্রিস্টাল হয়ে গেছে তখনই এই ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড যেখানে ইলেকট্রন আছে পার্সিয়ালি ফিল্ড, এবং সিবি যেখানে ইলেকট্রন একদম নাই 4s যেখানে ইলেকট্রন একদমই নাই। তা দেখো তাহলে এই যে ভিবি এবং সিবি, তাহলে ওরা তো ওভারল্যাপ করে গেছে। এই যে আমি দেখালাম এখানে ছবিটা, ওরভাবে ছড়িয়ে যায়, ফলে কি এ ছড়ালো ফলে কি এর ব্যান্ড আর ওর ব্যান্ড ওভারল্যাপ করে গেল। সেম তো এটা না, যে তাহলে দেখো এই মেটালের ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে এই ভিবি এবং সিবি মানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জির গ্যাপ নাই। আরে ওরা খুব এভাবে কি ছড়িয়ে গেছে, মানে কি যে ওরা সবাই পাশাপাশি আছে, মানে কোনো এনার্জির কোনো গ্যাপ নাই। দেখো এই ভিবি এবং সিবি ওভারল্যাপ করে গেছে, ফলে ভিবি এবং সিবির মধ্যে কোনো এনার্জি গ্যাপ নাই। ফলে কি, ফলে এই যে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো সহজেই কন্ডাকশন ব্যান্ড মানে কি 3p বা তারপর কি 4s ওরা সহজে এখানে কিন্তু ঘোরাফেরা করতে পারে। সেই জন্যই এদেরকে আমরা কি বলবো, ফ্রি ইলেকট্রন। বোঝা গেল কি, যে অ্যাকচুয়ালি পরিবাহীর ক্ষেত্রে আমরা বলি না ফ্রি ইলেকট্রন, ফ্রি, আরে ফ্রি মানে কি, ফ্রি বলতে কি বোঝাচ্ছে, যে পরিবাহীর ক্ষেত্রে ওর ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে যায়, ফলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না। ফলে এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রনগুলো কি সহজেই কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন পটিতে চলে যায়, কি যারাই যেহেতু কি কোনো এনার্জি গ্যাপ নাই, তো ফলে এনার্জি কোনো গ্যাপ না থাকার জন্য কী হবে, তোমরা সহজেই এখান থেকে ওখানে ঘোরাফেরা করতে পারবে। তেমন তুমি যদি ধরো যে তোমার যে বাড়িটা আছে, যে তোমার বাড়ির তার পাশের বাড়ি একদম, মানে তোমার বাড়ি এবং তার পাশের বাড়ির মধ্যে একটা দেওয়াল তোলা আছে, দুটো দেওয়াল, একটা তোমার বাড়ির দেওয়াল, একটা পাশের বাড়ির দেওয়াল। এবার যদি কী করলো, যে তোমরা যে পাড়াতে আছো ওই পাড়ার প্রত্যেকটা বাড়ির মাঝখানে সব দেওয়ালগুলো ভেঙে, তাহলে কী হবে, তাহলে টোটালটা একটাই হয়ে গেল হল ঘর। ফলে ওই দেওয়াল থাকার জন্য, মানে ওই গ্যাপ থাকার জন্য, দেখবে তোমার বাড়ির দেওয়াল আর পাশের বাড়ির দেওয়ালের মধ্যে একটা গ্যাপ আছে, ফলে তুমি যখন তখন যেতে পারবে না, তাই তো। কিন্তু যদি কী থাকতো, যদি ওই গ্যাপ যদি না থাকতো, একদম টোটালটা একটাই হল ঘর, তবে কি তুমি এই বাড়ি থেকে একদম লাস্টের বাড়ি বা ওই লাস্ট থেকে আবার ওই লাস্টের বাড়ি তুমি কি সহজেই যাতায়াত করতে পারতে, কোনো গ্যাপ না থাকার জন্য, তাই তো। সেম দেখে না, সেম এখানে যে দেখো এই 3s এবং 3p তোমাদের মনে হতে পারে যে ওরা তাহলে যাবে কী করে এখানে, আরে যাবে কেন, কী করে যাবে, দেখো যে অ্যাকচুয়ালি ভিবি মানে কি, এটা তো ভিবি, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড মানে কি, যারা পার্সিয়ালি ফিল্ড, এই ভ্যালেন্স ব্যান্ড এবং যারা পার্সিয়ালি ফিল্ড এবং তার উপরে কি আছে কন্ডাকশন ব্যান্ড, মানে যারা একদমই নাই, মানে ভ্যাকেন্ট, তাহলে দেখো ওই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড কি, ওরা তো ওভারল্যাপ করে গেছে, ফলে এদের মধ্যে কোনো এনার্জির গ্যাপ নাই। ফলে কি, ফলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কী করবে, সহজেই কন্ডাকশন ব্যান্ডে মানে 3s থেকে কী হবে, যেহেতু কোনো এনার্জির কোনো গ্যাপ নাই, ওরা ওভারল্যাপ করে গেছে, ফলে কি এই 3s থাকা ইলেকট্রনগুলো কী হবে, সহজেই 3pতে, তারপর কি 4sে কি ওরা সহজেই এই অঞ্চলে ঘোরাফেরা করতে পারবে, ফলে কি এরা হয়ে গেছে ফ্রি। এটাই আমরা বলি ফ্রি। যে তাহলে অ্যাকচুয়ালি তোমাদের মেন কনসেপ্ট ক্লিয়ার হলো, যে তোমরা ইলেকট্রিসিটি কিন্তু অলরেডি পড়ে নিয়েছো, তাহলে এবার তোমার মেন কনসেপ্ট ক্লিয়ার হলো যে ফ্রি ইলেকট্রন কাকে বলবো, যে অ্যাকচুয়ালি পরিবাহীর ক্ষেত্রে আমরা ফ্রি ইলেকট্রন কেন পাই, তাহলে তোমরা কী বলবে, যে পরিবাহীর ক্ষেত্রে যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে যায়, ফলে ওভারল্যাপ করে থাকার জন্য এই ভ্যালেন্স ব্যান্ডের থাকা পার্সিয়ালি ফিল্ড ইলেকট্রন বা হাফ ফিল্ড ইলেকট্রন কি এরা সহজেই যে কন্ডাকশন ব্যান্ড, তারপর তারও উপরে কি ওরা ব্যান্ডে কিন্তু সহজেই চলাফেরা করতে পারে, কারণ শক্তির কোনো গ্যাপ নাই তো। এবং তোমরা তো বোর্ড থেকে পড়েছো, বোর্ডের যে শিকার থেকে তোমরা পড়েছো যে কোনো একটা ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি নিয়ে সে উপরের কক্ষপথে জাম্প করে, কিন্তু এখানে তো সেই শক্তি দরকারই নাই, কোনো শক্তি দরকার কি আছে না, মানে নাই তো, কেন এখানে 3s এবং 3p কি ওরা তো ওভারল্যাপ করে গেছে, ফলে এদের মধ্যে কোনো শক্তির কোনো গ্যাপ নাই, ফলে এখানে শক্তি দরকার লাগে না, ফলে মেটালের ক্ষেত্রে কোনো তাপমাত্রা প্রয়োগ করতেই হয় না। এবং এই টোটাল কেস হচ্ছে কখন, এই টোটাল কিন্তু কেস হচ্ছে 0 কেলভিন, মানে 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াসে।
মানে এই সময়ে মানে কি, আরে কোনো তাপমাত্রা দেওয়ার দরকারই নাই। তোমরা তোমরা কি জানো, যদি তাপমাত্রা দিই তাহলে ইলেকট্রন সে তাপমাত্রা গ্রহণ করে কী হবে, লোয়ার থেকে হায়ারে যাবে। কিন্তু এখানে তাপমাত্রা দেওয়ার দরকার নাই। কেন, ওই ভিবি মানে 3s মানে কি, ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড, আর থ্রি পি মানে কি, ফাঁকা মানে কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন পটি। এই যোজ্যতা পটি এবং পরিবহন পটিকে ওরা ওভারল্যাপ করে গেছে, ফলে কি এনার্জি, কোনো এনার্জির গ্যাপ নাই। ফলে কি ইলেকট্রনকে সহজেই ভিবি থেকে সিবিতে সহজেই যাতায়াত করতে পারবে। ফলে কি এই ইলেকট্রন কী হলো, ফ্রি, মানে কোনো তাপমাত্রা দরকার পড়ে না। তাহলে আশা করি বুঝতে পারলে যে পরিবাহীর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন বলতে কি বুঝি, যে অ্যাকচুয়ালি পরিবাহীর ক্ষেত্রে ভিবি এবং সিবি দুটি ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে যায়। ফলে কি ভিবিতে থাকা পার্সিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রনগুলো কী হবে, সহজেই সিবিতে বা তারও কি বিভিন্ন কি কক্ষপথ ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। যে বললাম না যে কার ইলেকট্রন কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না, কেন কি ওরা তো ফ্রি। ফলে কি কোনো এনার্জির গ্যাপ নাই, ফলে কি ওরা বিভিন্ন জায়গায় ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে উইদাউট কোনো এনার্জি সোর্সে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা কী হলো, এটা হলো কিন্তু আমাদের পরিবাহীর ক্ষেত্রে এনার্জি ব্যান্ড, এবং এর কনসেপ্ট আমাদের লাগবে এর পরের ক্লাসে। আমি অ্যাকচুয়ালি এর পরের আমি যা যা বুঝলাম সেম কনসেপ্ট আমার লাগবে এর পরের ক্লাসে কিন্তু, হ্যাঁ। এবং সেক্ষেত্রে নেক্সট দিন আমরা জানবো যে এটা হলো তো মেটালের ক্ষেত্রে ওরা ওভারল্যাপ করে থাকে, ফলে এখানে শক্তির প্রয়োজন হয় না। তুমি যে কোনো তাপমাত্রায় তুমি কানেক্ট করলেই ওইখানে সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, কোনো তো এনার্জির গ্যাপ নাই। ফলে কি কোনো তাপমাত্রা দরকার হয় না, ও এরকমই 0 ডিগ্রিতে ও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, কেন মুক্ত ইলেকট্রন থাকে ক্ষেত্রে, তাই তো। কিন্তু তাহলে এটা হলো কার ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে। এবার অর্ধ পরিবাহী মানে সিলিকন এবং জার্মেনিয়াম, এই সিলিকন এবং জার্মেনিয়ামকে আমরা অর্ধ পরিবাহী কেন বলবো, এবং এই অর্ধ পরিবাহীর মধ্যে এই জিনিসটাই কেমন ঘটে, বা অ্যাকচুয়ালি তাহলে এরা তো পরিবাহী, কেন পরিবাহী, এদের সিবি এবং ভিবি ওভারল্যাপ করা আছে, ফলে সহজে ইলেকট্রন যেতে পারছে, ফলে এখানে ফ্রি আছে ওরা। কিন্তু এই সেম ঘটনাটাই তাহলে অন্তরকের ক্ষেত্রে কি ঘটে, ওরা কেন ফ্রি না, বা অর্ধ পরিবাহের ক্ষেত্রে ওদের মধ্যে ঘটনা কি ঘটছে যার জন্য ওরা অর্ধ পরিবাহী, যে একটি কেন পরিবাহী তার ঘটনা বুঝতে পারলে ওরা কেন পরিবাহী, কেন আছে ফ্রি ইলেকট্রন। এবার তোমাদের বাকি আছে যে অর্ধ পরিবাহী এবং অন্তরক। তাই তোমাদের মেন আমি নেক্সট দিন ক্লাসে যে বলবো যে সিলিকন এবং জার্মেনিয়াম কেন অর্ধপরিবাহী, এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ড থিওরি কি ঘটে, এবং তার জন্য এই কনসেপ্ট আমাদের লাগবে। এবং তারপর এর আগের নেক্সট ক্লাসে আমি এই পরিবাহী, অন্তরক এবং সেমিকন্ডাক্টরকে আমি তিনটাকে একসঙ্গে বলবো। ক্লিয়ার? তাই তোমরা তাহলে ভালো করে মন দিয়ে দেখবে, বারবার দেখবে, বইটা ভালো করে পড়বে। তাহলে দেখা হচ্ছে নেক্সট